আজকের এই আলোচনাটা গোপালগঞ্জ জেলাকে ঘিরে। আমাদের হাতে বেশ কিছু তথ্যসূত্র আছে, যেগুলো থেকে আমরা জেলাটার একটা সার্বিক চিত্র বোঝার চেষ্টা করব। হুম। গোপালগঞ্জ। হ্যাঁ। সাধারণত তো গোপালগঞ্জ নামটা শুনলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ার কথাই সবার আগে মনে আসে। সেটা ঠিক। একে তো বাংলাদেশের রাজনৈতিক হৃদয়ভূমিও বলা হয়, কিন্তু আমরা চাইছি এই পরিচয়টার বাইরেও একটু গভীরে যেতে। এর ইতিহাস, সংস্কৃতি, নদী নির্ভর জীবন, ঐতিহ্য, এই সব কিছু মিলিয়ে আসলে ছবিটা কেমন। ঠিক বলেছেন। রাজনৈতিক গুরুত্ব তো বিশাল, অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ তো এখন একটা জাতীয় শ্রদ্ধার কেন্দ্র। অবশ্যই। কিন্তু এর ইতিহাসটা, শিকড়টা আরও অনেক গভীরে। এই এলাকা প্রাচীন বঙ্গরাজ্যের অংশ ছিল। তারপর ধরুন মুঘল আমল, ব্রিটিশ আমল, সবকিছুরই ছাপ রয়ে গেছে এখানে। হ্যাঁ, আমি দেখছিলাম কিছু তথ্যসূত্রে উলপুর জমিদার বাড়ির মতো পুরানো স্থাপত্যের কথা আছে। আবার কোটালীপাড়া বা মকসুদপুরের প্রাচীন মন্দিরের কথাও উল্লেখ করা হয়েছে। এই জায়গাগুলো কি এখনো স্থানীয় জীবনে প্রাসঙ্গিক? কিছুটা দুটোই। দেখুন, এগুলো একদিকে যেমন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তেমনি আবার স্থানীয় ঐতিহ্য বা ধরুন উৎসবের সঙ্গেও জড়িয়ে আছে। আচ্ছা। যেমন কোটালীপাড়ার কিছু মন্দিরকে ঘিরে এখনও কিন্তু মেলা হয় বা বিশেষ পূজা হয়। তো এগুলো নিছক পুরনো দালান নয়, বরং চলমান সংস্কৃতিরই একটা অংশ বলা চলে। সংস্কৃতির কথায় যখন এলাম, একটা বিষয় খুব চোখে পড়ল তথ্যসূত্রগুলোতে। এখানকার শান্তিপূর্ণ আন্তধর্মীয় সম্প্রীতি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও একটা উল্লেখযোগ্য হিন্দু সম্প্রদায় আছেন, বিশেষ করে মতুয়া সম্প্রদায়। কে? তাদের উপস্থিতিটা বেশ গুরুত্বপূর্ণ মনে হলো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এখানকার স্থানীয় উপভাষা গোপালগঞ্জি বুলিটার কথাও জানতে পারলাম। বেশ মিষ্টি আর নরম নাকি। আর খাবারের কথা যদি বলি, মধুমতি নদীর সর্ষে ইলিশের নাকি খুব নামডাক। ও হ্যাঁ, খাবারের কথা বললে তো ইলিশের কথা আসবেই। আর মতুয়া সম্প্রদায়ের যে কথাটা বললেন সেটা আসলেই খুব জরুরি। দেখুন, ওরাকান্দি ঠাকুরবাড়ি এটা শুধু বাংলাদেশের নয়, ভারতের পশ্চিমবঙ্গ থেকেও আসা দলিত হিন্দু তীর্থযাত্রীদের জন্য একটা বিরাট পবিত্র স্থান। তাই নাকি? হ্যাঁ, প্রতি বছর এখানে বিশাল একটা সমাবেশ হয়। এটা কিন্তু এই অঞ্চলের সামাজিক আর সাংস্কৃতিক বুননের একটা খুব জরুরি দিক। বুঝতে পারছি। এছাড়াও লোকসংস্কৃতি তো আছেই, বাউল গান, ভাটিয়ালি গান, এগুলো তো এই অঞ্চলের প্রাণের সুর। আর গ্রামীণ নারীরা এখনও নকশি কাঁথা সেলাই করেন, সেই ঐতিহ্যটা ধরে রেখেছেন। এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। নকশি কাঁথা, হ্যাঁ। আর উৎসবের মধ্যে দুর্গাপুজো, পৌষ সংক্রান্তির মেলা, এগুলো এখানকার জীবনের অঙ্গ। প্রকৃতির দিকটা যদি দেখি, তাহলে তো চারিদিকে সবুজ ধানক্ষেত আর নদী, এই ছবিটাই ভাসে। মধুমতি, কালীগঙ্গা, বাইকালী, এই নদীগুলোই তো এখানকার জীবনরেখা, তাই না? একদম নদীমাতৃক জেলা যাকে বলে। বর্ষাকালে নাকি মধুমতি নদীতে নৌকা বাইচ হয়, বেশ জনপ্রিয় শুনলাম। এটা কি শুধু একটা খেলা বা বিনোদন? নৌকাবাইচ মূলত ঐতিহ্যবাহী বিনোদনী, তবে এর একটা সামাজিক দিকও আছে বইকি। বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে এটা একটা সম্প্রীতি বাড়ায়, একটা উৎসবের মেজাজ তৈরি করে। আচ্ছা আচ্ছা। তবে নদীগুলোর আসল গুরুত্ব কিন্তু অর্থনীতিতে। গোপালগঞ্জ তো মূলত কৃষি প্রধান জেলা। ধান, পাট, আখ এগুলো প্রধান ফসল। হুম। আর নদী থাকার সুবিধে মৎস্য চাষ, বিশেষ করে ধরুন গলদা চিংড়ি চাষ, অর্থনীতিতে এখন বেশ বড় ভূমিকা রাখছে। ইদানিং কিছু কৃষিভিত্তিক ছোটখাটো শিল্পও গড়ে উঠছে। আর মধুমতি নদী? মধুমতি নদী তো নৌবাণিজ্য আর সেচের জন্য অপরিহার্য। এর গুরুত্ব অনেক। তথ্যসূত্র ঘাঁটতে গিয়ে আরেকটা বেশ ইন্টারেস্টিং জিনিস পেলাম। টুঙ্গিপাড়াকে নাকি একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হয়েছে বা হচ্ছে। এর মানেটা ঠিক কি? কি ধরনের পরিবর্তন বা সুবিধা সেখানে এসেছে? মডেল উপজেলা বলতে আসলে বোঝানো হচ্ছে যেখানে আধুনিক নাগরিক সুবিধা আর ডিজিটাল পরিষেবা, এইগুলোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যেমন? যেমন ধরুন, ইন্টারনেট সেবা সহজলভ্য করা, সরকারি পরিষেবাগুলো যতটা সম্ভব ডিজিটাইজ করা, রাস্তাঘাট বা অন্যান্য পরিকাঠামো উন্নত করা, এই ধরনের উদ্যোগ। টুঙ্গিপাড়াকে একটা আধুনিক গ্রামীণ জনপদ হিসেবে তুলে ধরার চেষ্টা আর কি। বুঝলাম। একদিকে যেমন জাতীয় নেতার জন্মস্থান হিসেবে এর একটা প্রতীকী গুরুত্ব আছে, ঠিক ঠিক তেমনি আবার স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের একটা চেষ্টা। তাহলে একদিকে বঙ্গবন্ধুর মতো জাতীয় ব্যক্তিত্বের স্মৃতি,
ঐতিহাসিক তাৎপর্য, অন্যদিকে এই আধুনিকায়নের চেষ্টা। বঙ্গবন্ধু ছাড়াও তো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, শেখ ফজলুল হক মনি, শহীদ শেখ জামাল, শেখ কামাল, এদের সবারই তো যোগসূত্র এই জেলার সঙ্গে। অবশ্যই এই জেলার রাজনৈতিক গুরুত্বের এটা একটা বড় কারণ। স্থানীয়ভাবে খেলাধুলা কেমন চলে? ফুটবল, কাবাডি এসবের কথা শুনছিলাম। ফুটবল খুবই জনপ্রিয়। বর্ষার পর গ্রামে গ্রামে খেলার বেশ ধুমো পড়ে। আর ঐতিহ্যবাহী কাবাডি বা হাডুডু খেলাও কিন্তু এখনও টিকে আছে। আসলে গোপালগঞ্জে কেমন একটা গ্রামীণ সারল্য আর জাতীয় পর্যায়ের যে গুরুত্ব, এই দুয়ের একটা অদ্ভুত মিশ্রণ দেখা যায়। সব মিলিয়ে তাহলে এটাই দাঁড়াচ্ছে যে গোপালগঞ্জ শুধু রাজনৈতিক পরিচয়ের মধ্যে আটকে নেই, এর গভীরে একটা সমৃদ্ধ ইতিহাস আছে, ওরাকান্দির মতো আধ্যাত্মিক কেন্দ্র আছে, নকশিকাথা বা বাউল গানের মতো জীবন্ত লোকসংস্কৃতি রয়েছে, আর মধুমতি নদীর মতো প্রাণদায়ী প্রকৃতি তো আছেই। হ্যাঁ, বঙ্গবন্ধুর সমাধিসৌধের যে জাতীয় আবেগ, তার পাশাপাশি এই সব কিছু মিলেই কিন্তু গোপালগঞ্জ। এই পুরো ছবিটা বেশ অন্যরকম। এখানে একটা জিনিস কিন্তু ভাবনার খোরাক যোগায়। গোপালগঞ্জে যেভাবে তার এই ঐতিহাসিক ও জাতীয় গুরুত্বকে সঙ্গে নিয়ে আধুনিকতার দিকে এগোচ্ছে, যেমন ওই মডেল উপজেলার কনসেপ্টটা, ঐতিহ্য আর আধুনিকতার এই মেলবন্ধনটা, এই অঞ্চলের ভবিষ্যৎকে ঠিক কিভাবে রূপ দেবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি শুধু গোপালগঞ্জের জন্যই একটা মডেল হয়ে থাকবে, নাকি বৃহত্তর বাংলাদেশের জন্যেও এর মধ্যে কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? কি বলেন? এই ভাবনাটা হয়তো আমাদের আরও গভীরে সোচনে সাহায্য করবে। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো আমাদের আলোচনা শেষ করি।